কিছু বলবে ভাবি? আপনার জন্য মা এগুলো পাঠিয়েছেন। দাও। মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আইমান পেছন থেকে ডেকে ওঠে। ভাবি তুমি কি কিছু দেখেছো? কি দেখার কথা বলছেন ভাইয়া? তখন টিভিতে কিছু দেখেছো কি? মোম থমথমে খেয়ে যায়, আমতা আমতা করে বলল। জি না। আইমান স্বস্তির নিঃশ্বাস ফেলে, পাকোড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চনমনে কণ্ঠে বলল। না দেখলেই ভালো। অবশ্য দেখলে আরো ভালো। ভাইয়ার জন্য সবকিছু সুবিধা হবে। জি। কিছু না, না বুঝে থাকলে ব্রো বুঝিয়ে দেবে। টেনশন করো না। মোম সেখান থেকে চলে আসলো। আইমানের কথা ওর মাথায় ঢুকলো না। আইমান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এই নিয়ে আইমানের আফসোসে শেষ নেই। কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে? আইমান বলেছিল? বলেনি তো। তাহলে কেন আসলো? আসলো তো আসলো, একেবারে কিসিং সিনে আসতে হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলতে কিছু নেই? নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা মন নিয়ে আয়মান টিভির চ্যানেল পাল্টাচ্ছে। যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সে আশায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। আগুনের ফ্ল্যাটের ডাইনিং টেবিলটা বেশ ভালোই বড়, 6 জনের জন্য পারফেক্ট। আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দের। রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেননি। যতটুকু বলেছেন সবই মোমের ব্যাপারে। তবে ছেলের প্রতি তিনি খুশি। মোম কোনো অভিযোগ করেনি। উল্টো আগুন যে কতটা যত্নশীল সেটা জানিয়েছে। যত্নশীলের কথাটা অবশ্য মিনার থেকে জানতে পেরেছেন। তার মানে আগুন মোমকে ভালো রাখার চেষ্টা করছে। বিষয়টিতে তিনি চরম আপ্লুত। খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন। মিনা সবকিছু গুছিয়ে তিনিও চলে গেলেন। ময়ূরী মোমের সাথে আগুনের রুমে আসলো। বসে বসে গল্প গুজব করছে। আগুন আইমান দুজন ড্রয়িং রুমে বসা। মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো। মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে। টিভিতে দুপুরে নিউজ চলছে। আইমানের রাগ হচ্ছে। খাওয়ার পর কেউ নিউজ দেখে? কোথায় ভালো দেখে একটা রোমান্টিক ইংলিশ মুভি দেখবে, সেটা থেকে আইডিয়া নিয়ে বউয়ের সাথে রোম্যান্স করবে। তা না করে খবর দেখছে। এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ 4 দিনও টিকবে না। কিন্তু আইমান এমনটা কখনোই হতে দিবে না। এমনিতেই বউ ছাড়া এতিম হয়ে আছে। বউকে কোনো অভিযোগ করার সুযোগ দিবে না। সারাক্ষণ আদরের উপর রাখবে। এত আদর করবে যেন পাশের বাসার আন্টিরাও ওর বউকে দেখে হিংসা করবে আর বলবে, ইস, আমার স্বামী যদি আইমানের মতো হতো। ব্রো একটা কথা বলার ছিল। আগুন বইয়ের পাতায় নজর রেখেই জবাব দিল। বল। বলছিলাম কি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করব। ঠাস করে বল বন্ধ করে ভ্রুকুচকে আইমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ভাইয়ের চাহনি দেখে আইমান ভরকে গেল। ব্যগ্র কণ্ঠে বলল, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। এরকম চাউরিতে ভাবিকে দেখো, আমাকে না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। ফাজলামি বাদ দিয়ে যা বলার সরাসরি বল, মেজাজ খারাপ করবি না। আয়মান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, রেগে যাচ্ছ কেন? একদম ধমকাবে না। ধমক দিলে বলবো না। তোর এসব ফালতু কথা শোনার সময় নেই। আয়মান বাঁকা হেসে জবাব দিল। শুনবে না ভালো কথা? দেখো, পরে আবার আফসোস করো না। আয়মানের কথায় আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায়। রাশভারী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস, তবে আবার সিরিয়াসও। হেয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস। এই মাসের 8 তারিখে ভাবির জন্মদিন। চমকে যায় আগুন। মোমের জন্মদিন আর ও জানে না। আয়মান না বললে হয়তো জানতেও পারতো না, আর না জানার চেষ্টা করত। তুই কিভাবে জানলি? আসার সময় মা ময়ূরীকে বলেছিল, তখন শুনেছিলাম। কি সব প্ল্যান আছে নাকি? ও, খেপে উঠল আয়মান। চাপা রাগ দেখিয়ে বলল, ওহ, মানে তুই ভাবিকে সারপ্রাইজ দিবি না? আগুন ভাবলিসহীন ভাবে বলল, সারপ্রাইজ দেওয়ার কি আছে? যাকগে, এবার বল তোর কি হেল্প চাই। সময় আসুক তখন বলবো। এতটুকু বলতে পারি, মেয়ে ঘটিত ব্যাপার। আগুন চোখ রাঙিয়ে তাকায়। কিছু করা কথা শোনাতে চেয়েও শোনালো না। আগুনের মস্তিষ্কের ভেতর এখন মোমের জন্মদিনের তারিখ ঘুরছে। বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে। মোম থাকতে বলেছিল, মিনা না করে দিয়েছেন। মানুষ 6 জন, রুম 2টা।
একটাতে আগুন মোম থাকলে অন্যটিতে মিনা আর রাশেদ, বাকি রইল ড্রয়িং রুম। সেখানে ময়ূরী আইমান অ্যাডজাস্ট করে কিভাবে থাকবে? সত্যি বলতে মিনার থাকতে ইচ্ছে করছিল, কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেননি। অন্ধকারাচ্ছন্ন রাত, আজ আকাশে চাঁদের দেখা নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। বাইরে জোরে বাতাস বইছে। বারান্দার দরজা খোলা, সেখান থেকে শন শন করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে। মোম গুটিসুটি হয়ে পেটের উপর বালিশ রেখে বিছানায় বসে আছে। আগুন কিছু কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে। আগুনকে দেখে মোম নড়েচড়ে বসল। আগুন ভ্রুকুচকে চেয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল। কিছু বলবে? মোম যেন আগুনের কথার অপেক্ষাতেই ছিল, হাস্যোজ্জ্বল মুখে বলল। আজকের সময়টা অনেক ভালো কেটেছে, সবাই মিলে কত মজা হলো, বলুন। তুমি খুশি? মোম অধরে হাসি বজায় রেখে উত্তর দেয়। খুব খুশি। কিন্তু আমি খুশি না। মোমের হাসি মুছে গেল, মায়া ভরা নয়নে চেয়ে শুধালো। কেন? আমি পাশে বসাতে তুমি দূরে সরে গিয়েছো কেন? মোম মুখ কালো করে বলল। দূরে কোথায় সরেছি? তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটু কাছে ঘেঁষে বসি। মোম মাথা নেড়ে সাই জানালো। আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে পড়ল। আগুনের সংস্পর্শে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমের তুলতুলে নরম একটা হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে নীরের স্বরে বলে উঠল। মোম, মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম, তো তুমি এর বিনিময়ে আমাকে কী দেবে? মোম গোমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল। আপনি সব সময় দেওয়া নেওয়ার কথা কেন বলেন? কিছু হলেই আমি কি পাবো, আমাকে কি দেবে বিনিময় ছাড়া? আপনি কিছু বোঝেন না। আগুনের মেজাজ খারাপ হলো, গম্ভীর কণ্ঠে বলল। এটা সবার ক্ষেত্রে না, এই বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে আমি কোনো কিছুই ফ্রিতে দিব না। তোমাকে কোনো জিনিস দিলে সেটার বিনিময়ে তোমাকেও আমাকে অন্য কিছু দিতে হবে। মোম অবুঝের মতো প্রশ্ন করে। কি দেব? আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নেশাক্ত গলায় বলল। এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কের সকল দূরত্ব ঘুচিয়ে দেবে। দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছে থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো, জানো, কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না। তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো। হৃদয় নিগ্রানো মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। মধ্যরাতে সব কিছু যেমন নিস্তব্ধতায় ছেয়ে থাকে, ঠিক তেমনি বদ্ধ কক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে। গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাচ্ছে। হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পায় সে। আগুনের চোখ দুটো বন্ধ ছিল। চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে ছিটকে দূরে সরে যায়। পুনরায় চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মোমের শরীর এখনো কাঁপছে। আগুনের বলা এক একটি শব্দের বাক্য তীরের মতো ছুটে গিয়ে তার হৃদয়ে আঘাত হেনেছে। মোম অবুঝ নয়, আগুনের বলা প্রতিটা বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে। গ্রামের থাকতে পাশের বাড়ির ভাবি নিজের বিবাহিত বান্ধবী দাদি নানির কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এসব কিছু জানা সত্ত্বেও মোমের মধ্যে ভয় কাজ করছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। আগুন মনে মনে অনুতপ্ত। এক্ষুনি কি করতে যাচ্ছিল ও? মোমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি। মোমের নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে। আগুন অপরাধী গলায় বলল। সরি মোম, কিছু মনে করো না, আর এরকম হবে না। মোম চৌকিতে তাকালো, ভ্রুকুচকে চেয়ে বলল। ক্ষমা কেন চাচ্ছেন আপনি? ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আগুন অবাক হয়ে জানতে চাইল। তুমি রাগ করোনি? মোম সরল গলায় জবাব দিল। না তো রাগ কেন করব? আগুন সন্দেহী কণ্ঠে শোধায়। তখন ওইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি? এক কথায় মোমের ভীষণ লজ্জা লাগলো। মাথা নিচু করে মিনমিন করে বলল। খারাপ লাগেনি, তবে কিছুটা ভয় করছিল।
আগুন ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল। আবার ভয়? মোম গোমরা মুখে বসে রইল, কিছু বলল না। আগুন নিজেই বলল। বাদ দাও এই টপিক, মুখ ফুলিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। মোম চোখ তুলে আগুনকে একবার দেখে নিল, তারপর বালিশ ঠিক করে নিজের বরাদ্দকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল। কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল। মোম ভাবছে তখনকার বিষয়টা নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে। মোমকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু মোম তো সত্যিই কিছু মনে করেনি। মোমের এমন আচরণে আগুনের ললাটে ভাঁজ পড়ল। আগুন হাত বাড়িয়ে মোমের কাঁধ স্পর্শ করে নিজের দিকে ফেরালো। মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে। আগুন ভরাট কণ্ঠে বলল। সমস্যা কি? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল। আমার তো কোনো সমস্যা নেই, মনে তো হচ্ছে আপনার সমস্যা। আগুন প্রকোচকে গম্ভীর কণ্ঠে বলল। আমার আবার কি সমস্যা হবে? সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য, কিভাবে কথা বলছি? আমি তো বললাম আমি কিছু মনে করিনি, তবুও ওই ব্যাপারটা নিয়ে আপনি গিল্টি ফিল করছেন, যা আমার সহ্য হচ্ছে না। আগুন থমথমে খায়, রাশভারী কণ্ঠে বলে উঠল। আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি? মোম ঠোঁট উল্টে বলল। বলতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না? আগুন ঠোঁটে ঠোঁট চেপে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল। জি, আপনি অনেক বড়, তা বড় মানুষ, আপনি আবার না বলা কথাগুলোর মধ্যে আর কি কি বুঝতে পারেন? মোম গোল গোল মুখ করে তাকায়, ডাগর ডাগর আঁখি তুলে কয়েকবার পলক ঝাপটি মারে। চিকন পুরো ঠোঁট দুটো নেড়ে নেড়ে বলল। আমি তো আপনাকেই ঠিকমতো বুঝতে পারি না, তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো? আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্টি ফিল করছি, একটু আগে সেটা কিভাবে বুঝতে পারলে? ওটা তো পরিস্থিতির উপর নির্ভর করে বুঝতে পেরেছি। আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মোমের মুখে মিটিমিটি হাসি। আগুনকে জ্বালাতে পেরে সে মহা খুশি। কুমড়ো মার্কা লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেয়। বেশ হয়েছে, তবে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে মনে পড়তেই জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল। শোয়া থেকে উঠে আগুনের পিছু ছুটল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মাথাটা ভীষণ ভার ভার লাগছে। জীবনে কোথা থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। চারপাশে সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিরিবিলি কোথাও গিয়ে বসে থাকতে। কিছুটা সময় একাকিত্বভাবে কাটাতে ইচ্ছে করছে। মোম আগুনকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। গুটি গুটি পায়ে এগিয়ে যায় আগুনের নিকট। আগুনের দৃষ্টি ফ্লোরে নিমজ্জিত। মোম গিয়ে আগুনের পাশে বসল। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল। কি হয়েছে, চলে আসলেন যে, ঘুমাবেন না? আগুন চোখ তুলে তাকায় মোমের দিকে। মোম মাথা নিচু করে নিল। আগুন দৃষ্টি ফিরিয়ে নেয়। জানালার পর্দার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল। তুমি আবার উঠে এসেছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আসবেন না? আসছি একটু পরে, তুমি যাও। মোম গেল না, ঠাই বসে রইল। অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠেছে। সব কিছু অগোছালো মনে হচ্ছে। কেমন রুদ্ধশ্বাস অনুভূতি হচ্ছে। কাদো কাদো গলায় বলল। আপনি কি আমার উপর বিরক্ত? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কি? কি করেছি বলুন না, এমন চুপচাপ বসে আছেন কেন? মোমের আকস্মিক কান্নায় আগুন হতভম্ব হয়ে গেল। ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। ভ্রুকুচকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল। আমি ঠিক আছি, আর তোমার উপর কোনো বিরক্তও হইনি। অল্পতেই ভয় পাওয়া, কান্না করা এরকম ছিচকাদুনে বউ আমার পছন্দ নয়। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল। আপনি আমার থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না মাস্টার মশাই। আপনার রাগী গম্ভীর লুকটাই আমার ভালো লাগে। আপনাকে জ্বালালে আপনি বরং আমাকে বকুনি দিয়েন, তবুও রাগ করে থাকবেন না। মোমের কথায় আগুন আশ্চর্য হয়ে গিয়েছে। কাকে বোঝালো এতক্ষণ? রেগে যাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সমস্যা কি? আমি রুম থেকে চলে আসায় নাকি তখন ওইভাবে রিয়্যাক্ট করায়? মোম গোমরা মুখে উত্তর দিল। আপনি চলে আসায় আমি জানি, আমার কথাতেই তখন ওইভাবে চলে এসেছেন। আগুন মৃদু হাসল।
দৃঢ় চোখে তাকিয়ে গমগমে স্বরে বলল, বড় মানুষ, এখন চলুন, ঘুমাতে হবে। বড় মানুষের সাথে তর্ক করে লাভ নেই। বলে আগুন বেডরুমের দিকে হাঁটা ধরল। এভাবে বারবার বড় মানুষ বলে কি মোমকে অপমান করলো। মোম গাল ফুলিয়ে আগুনের পিছু পিছু চলল। আগুন বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, এক হাত কপালে ঠেকানো, ড্রিম লাইট চালানো। মোম এসে লাইট বন্ধ করে দেয়। মোম এতদিনে জেনে গিয়েছে আগুন লাইটের আলোয় ঘুমোতে পারে না। বাইরে থেকে অল্প আলো খেলা জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। আবছা আলোয় পা চালিয়ে মোম বিছানায় এসে শুয়ে পড়ে। মোমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। তখনই আগুনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বুকে ঘুমোবে? মোম দ্বিধা করল না, তড়িৎ বেগে ছোট্ট মাথাটা এলিয়ে দিল পুরুষালী প্রশস্ত বুকে। আগুন এক হাত বাড়িয়ে আগলে নিল সহধর্মিণীকে। মোমো পেলবো এক হাত দিয়ে আগুনকে জড়িয়ে ধরল। হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল, গাড়িতে, কলেজে যাচ্ছি। কোনো দরকার? নাইমা ঠুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল, এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়, খুব বড় বিপদে পড়েছি রে, প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিন্তিত ভঙ্গিতে বলল, বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাড়িতে নেই, নানু বাড়ি গিয়েছে, আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণে তোর হসপিটালে থাকার কথা। তাহলে তুই বাড়িতে কি করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনা দমিয়ে ছটফট কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির দারোয়ান আগুনকে ছিলেন, নাইমার সাথে কয়েকবার এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেননি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, বাড়ির আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন কি? দারোয়ান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন, জি চাচা, ধন্যবাদ। আগুন ক্রস্ত পায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সহসা আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বস্ব শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নাইমার কাছে আগুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার দুই বাহু চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ভ্রুকুচকে চওড়া গলায় বলল, নাইমা, কি করছিস এসব? ছাড় আমাকে। না ছাড়বো না, ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি সহ্য করতে পারি না, তবুও কেন এত যন্ত্রণা দিচ্ছিস, এত অবহেলা কেন করছিস আমাকে? আগুন জোর করে নিজের থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়। ধমকে বলল, পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস? কি বলছিস, কোনো খেয়াল আছে তোর? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি কবে বল, চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্দেহী কণ্ঠে বলল, তোকে নাকি কোন গুন্ডা তাড়া করেছিল? সেটা কি মিথ্যে ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যে বলেছিস, তাই তো? নাইমা ভাবলিশহীনভাবে উত্তর দিল, হ্যাঁ, মিথ্যা কথা বলে তোকে ডেকে এনেছি। মিথ্যা না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজ থেকে তোর কাছে গেলে ইগনোর করিস। সহসা আগুনের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে শরীরের গরম রক্ত টকবগিয়ে উঠছে। হাত দুটো মুঠো করে নেয়, দাঁতে দাঁত চেপে বলল, এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার একগাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে ভালোবাসি। একবার আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার জাতাকলে মুড়িয়ে রাখবো। আগুন হাত সরিয়ে নেয়, রেগে গম গম স্বরে বলল, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গা তুই কখনোই নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাক, তাহলে এরকম আর কখনো করিস না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার টেনে ধরে কাতর গলায় বলল, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, একটু আগে যা বলেছিস মিথ্যা বলেছিস। আগুন ঘুরে নাইমার দিকে রক্তিম চোখে তাকায়। নাইমা শুষ্ক ঢোক গিলে কলার ছেড়ে দিল।
আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার কলার ধরার সাহস করিস না, তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, তুই যাকে ভালোবাসিস কে সে, কোথায় থাকে, ঠিকানা দে। আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? সে নিঃসন্দেহে তোর থেকে সুন্দর, একটু বেশি সুন্দর। তবে বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য চাই সুন্দর একটা মন, যেটা তোর মধ্যে নেই। বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল। তার ঠিকানা আমার বাড়িতেই। নাইমা ক্ষেপে উঠল, ঝাঁচ নিয়ে বলল, তোর বাড়িতে মানে? সেই মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আগুন মুখ ফসকে প্রাসভারী কণ্ঠে বলে উঠল, কারণ সে আমার বিবাহিতা স্ত্রী, আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কবুল পড়ে বিয়ে করা সহধর্মিনী। নাইমা চমকে ওঠে, বিস্মিত হয়ে তাকিয়ে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে অবিশ্বাসী সুরে বলে, তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এখন তো জেনে গিয়েছিস, আমাকে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না, আসছি। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবে আমার দিন শুরু হয়, রাত কাটে। আর সেই তুই আমাকে এত বড় ধোঁকা দিলি? কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলেছিস, আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরকমটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যেই যন্ত্রণা আমি পাচ্ছি, সে একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। ঘড়ির কাঁটা প্রায় দুপুরের কাছাকাছি। সূর্যের উত্তাপে সতেজতায় ঘেরা গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। নেই কোনো হিমশীতল বাতাস। পিচঢালা রাস্তাটা এতটাই উত্তপ্ত হয়ে আছে যেন মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা সেখানে ঢেলে দিয়েছে। তীব্র গরমে কাঠফাটা রোদে কাজ করা পরিশ্রমী মানুষগুলোর গলা শুকিয়ে আসছে। তবুও তারা কেউ থেমে নেই, ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। খোলা আকাশে কাকপক্ষীর দেখা নেই। হয়তো তারা তীব্র রোদের উত্তেজনা থেকে বাঁচতে ছায়াময় আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। গাড়ি চালাতে চালাতে আশেপাশের এমন অনেক কিছুই অবলোকন করছে আগুন। আজকে আর কলেজে যায়নি। নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজস্ব ফ্ল্যাটের উদ্দেশ্যে রাস্তা ধরেছে। মাথা গরম হয়ে গিয়েছে, রাগ হচ্ছে প্রচুর। কিন্তু রাগটা কার প্রতি? নিজের উপর, নাইমা নাকি মোমের উপর? কিছুই বোধগম্য হচ্ছে না। রাগ নিয়ে কলেজে গেলে সে রাগ স্টুডেন্টদের উপর যদি ছাড়ে, তখন তো শুধু শুধু একটা সিন ক্রিয়েট তৈরি হবে। সেজন্য আজকে আর কলেজে গেল না। তবে আগুন এটা বুঝতে পারছে, বন্ধু বলে নাইমাকে এতদিন এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আজকে তো বাড়াবাড়ি করার সীমা লঙ্ঘন করেছে। আগুনের এখন ভয় হচ্ছে। স্কুল লাইফ থেকে নাইমাকে চেনেও, নাইমার স্বভাব সম্পর্কেও ভালোই অবগত। নাইমা ভীষণ জেদি একরোখা একটা মেয়ে। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। মোমকে সাবধানে দেখে রাখতে হবে। নাইমার চোখে মোমকে পড়তে দেওয়া যাবে না। আগুনের শরীর ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো গরমের কারণেই এমনটা হয়েছে। আগুনের এত জলদি বাসায় আসে মোম কিঞ্চিত অবাক হয়েছে। আগুনের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করে শরবত বানিয়ে রুমে আসলো। আগুন উপর হয়ে শুয়ে আছে। মোম নরম কণ্ঠে ডাকলো, শুনছেন, আপনার কি শরীর খারাপ লাগছে? একটু কষ্ট করে উঠুন, এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নড়লও না। যেমনভাবে শুয়েছিল তেমনভাবেই শুয়ে আছে। মোমের চিন্তা বাড়ল। চঞ্চল পায়ে কাছে গিয়ে আগুনের কপালে হাত দিয়ে চেক করলো। না, চিন্তার কোনো কারণ নেই। শরীর ঠান্ডাই আছে। মোম জানে প্রচণ্ড গরমে মানুষের জ্বর চলে আসে। মোম পুনরায় মিহি কণ্ঠে ডেকে উঠল, মাস্টারমশাই, দয়া করে একবার উঠুন, শার্ট তো ঘামে ভিজে গিয়েছে, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগুন উঠে বসলো। শরবতটুকু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। মোম বিছানায় বসে আছে।
ফ্রেশ হয়ে এসে কথাবার্তা ছাড়াই মোমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মোম চৌকিতে তাকালো। আগুন মোমের হাত দুটো টেনে মাথায় রাখলো। মোম অবাক হয়ে তাকিয়ে আছে আগুনের মুখের দিকে। আগুন ভ্রুকুচকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ব্যাস, আর কিছু বলতে হলো না। মোম বুঝে নিল। পিলব হাতে আলতো করে আগুনের চুল টেনে দিচ্ছে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর মোম মৃদুস্বরে বলল, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল। ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মোম চুলের ভাজা আঙ্গুল চালিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কলেজে কোনো সমস্যা হয়েছে কি? আগুন ভরাট কণ্ঠে বলল, না, আমি চিন্তিত, আর না কলেজে কোনো সমস্যা হয়েছে। আপনি তো এই সময় বাসায় আসেন না, সেই জন্য জানতে চেয়েছি। তেমন বিশেষ কোনো কারণ নেই, এমনিতেও আজকে মাত্র একটা ক্লাস ছিল। খাবার খেয়ে শুলে ভালো হতো। চলুন আগে খেয়ে নেবেন। এখন খেতে ইচ্ছে করছে না। রান্না শেষ করে ফেলেছো? জি, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না ছাড়া আমার তো আর কোনো কাজ নেই। টিভি দেখতেও ভালো লাগছিল না। আগুন গমগমে গলায় বলল, সারাক্ষণ যেহেতু বসেই থাকো, কোনো কাজ পাও না, তাহলে বসে বসে একাডেমির বইগুলোও তো পড়তে পারো। পরীক্ষার যে দিন ঘনিয়ে আসছে সেদিকে খেয়াল আছে? বই কোথায় পাবো? আগুন হতভম্ব হয়ে গেল। রাশভারী কণ্ঠে বলল, গত বৃহস্পতিবারে না তোমাদের গ্রামের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তোমার একাডেমির প্রয়োজনীয় যাবতীয় বইগুলো এনে দিয়েছিলাম, এরই মধ্যে ভুলে গেলে? মোম থমথমে খেয়ে যায়। গোমরা মুখে উত্তর দিল, ও হ্যাঁ, মনে ছিল না। তুমি খেয়ে নিও, আমি একটু ঘুমোবো। আমি একা একা খাবো? আপনি খাবেন না? বললামই তো, খেতে ইচ্ছে করছে না। তাহলে আমিও খাবো না। আমার একা একা খেতে ভালো লাগে না। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, কিছু বলল না। মোমের চুলটানায় বেশ আরাম লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। আগুনের থেকে সাড়া না পেয়ে মোম তার দিকে তাকায়। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পারলো আগুন ঘুমিয়ে পড়েছে। মোমের মায়া হলো, আজকে হয়তো মানুষটা বেশিই ক্লান্ত ছিল, তাই তো অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মোম কোল থেকে আগুনের মাথা নামিয়ে দেয়নি। মোম কোল থেকে আগুনের মাথা সরিয়ে দেয়নি, সেভাবেই বসে রইল। মোম এক হাত দিয়ে আগুনের গাল ছুঁয়ে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। বাইরের কোলাহলপূর্ণ বাদ্যযন্ত্রের শব্দ আর কারো চেঁচামেচির আওয়াজ কর্ণগোচর হতেই গুলটের মেজাজ খারাপ হলো। স্ত্রীকে ডেকে চিৎকার করে বললেন, রুমুর মা, কোথায় গেলে তুমি? এত শব্দ কিসের? একটু দেখো তো। গুলটে বসে বসে সিগারেট ফুঁকছেন। সিগারেটে এক টান দিয়ে সেটার বিষাক্ত ধোঁয়া ঠিক মতো ছাড়তেও পারেননি। তখনই স্ত্রীর আত্মচিৎকার ভেসে আসে কানে। গুলটে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে গিয়ে উদ্বেগ সমেত জানতে চাইলেন, কি হয়েছে? ওগো রুমুর বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে গো। ওগো, আমাদের কি হবে গো? গুলটে দাঁতে দাঁত চেপে ধমকে বললেন, সারের মতো চিৎকার করছো কেন? খেয়ে খেয়ে কি শরীরে চর্বি জমে গিয়েছে? অনেক দিন ধরে আমার হাতে মার খাও না, সেই জন্য গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে। গুলটের স্ত্রী অভিমানী কণ্ঠে বললেন, তুমি আমাকে খাবারে খোঁটা দিচ্ছ? পরক্ষণে রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, ভুলে যেও না, বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে যৌতুকের মোটা অঙ্কের টাকা নিয়েছিলে, সাথে বড় একটা দোকান। এখনও প্রতি মাসে আমার বাবার বাড়ি থেকে টাকা পাঠায়। তাই আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। দমে গেলেন গুলটে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বললেন, আরে বউ, রাগ করছো কেন? তুমি জানো না, যখন তোমার প্রতি আমার ভালোবাসা বেশি উপচে পড়ে তখন আমি আরও রেগে যাই, ধমকে কথা বলি। আমি তোমাকে পচা পান্তা ভাতের মতো ভালোবাসি, যার ঘ্রাণ বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সহ্য করছি। যতদিন বেঁচে থাকি সেই ঘ্রাণ সহ্য করেই বেঁচে থাকতে হবে। মাঝে মাঝে তো মনে হয় এই পচা ঘ্রাণই আমার প্রাণনাশের কারণ হবে। গুলটের স্ত্রী ফুঁসে উঠে বললেন, কি বললে তুমি? গুলটে চটজলদি উত্তর দিলেন, উফ, বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বুকে চেপে বসে আছো, সেটাই বললাম। বর্তমান ছেলে মেয়েদের ভাষায় যাকে বলে ট্রু লাভ। গুলটের স্ত্রী পাল্টা কিছু বলবেন, তার আগেই পেছন থেকে কারো গমগমে গলার আওয়াজ ভেসে আসে। আরে গুলটে কাকু, এটা কেমন ব্যবহার? বাড়িতে নতুন জামাই এসেছে,
কোথায় বরণ করে আদর আপ্যায়ন করবেন তা না করে আপনারা দুজন মিলে ঝগড়া করছেন, তাও মেয়ের জামাইয়ের সামনে। আর এদিকে জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? লজ্জা হওয়া দরকার আপনাদের।